যেখানে 1 বছর 11 মাসের একটি বাচ্চাকে তার সেরেলাকের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেওয়া হচ্ছে। তো 11খানা খুন করে কফি খেতে খেতে বসে 12 নম্বর খুনের প্ল্যান করছে। তারা কষ্ট করে ধার করে হলেও টাকা মানে তার হেন তেন প্রকারেণ তার শুধুমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমার নামে একটা মানে প্রচ্ছদের উপর আমার নাম লেখা আছে, আমার নামের একটা বই বের করতে হবে। বিষ সংক্রান্ত ব্যাপারে মানে মানুষ মারবার জন্য যে বিষ ব্যবহার হয় সেই বিষ সংক্রান্ত ব্যাপারে এত বই কদিন ধরে পড়েছি যে লাইব্রেরি আমার আধার কার্ড জমা রেখেছিল। মানে ভাবছি আমি বোধহয় কাউকে খুন করতে যাব। 5টা থ্রিলার গল্প লিখলে আমার জন্য 5টা 5 রকমের হয়। কারুর সাথে কারুর যেন গল্প পড়েই যেন পাঠক বুঝতে না পারে যে এটা তো সেই একই ঘটনা, এটা তো তাহলে ওই রাইটারের লেখা। আমার বাড়ির যে বুক র্যাকটা, সেই বুক র্যাকটা যে কোনো সাধারণ মানুষ গিয়ে একবার চোখ বোলায় যদি, সে ভাববে আমি হয়তো কোনো সাইকোপ্যাথ। হাউ টু কিল পিপল, 50 শেডস অফ অ্যাপ্লাইং পয়জন, কোথায় ছুঁচ ফোটালে আওয়াজ হয় না মানুষ মারা যায়। যে আপামর পৃথিবীতে শেষ 100 বছরে কতজন থ্রিলার রাইটার যারা লিখতে লিখতে শেষে নিজেরই উপন্যাসে নিজেই হারিয়ে পাগল হয়ে গেছে। নমস্কার, স্বাগত জানাই অভিজ্ঞান দত্ত অফিসিয়ালের চ্যানেলে আপনাদেরকে আরেকবার একটি নতুন এপিসোড নিয়ে আবার উপস্থিত হয়েছি। আমাদের শোয়ের নাম আপনারা জানেন, সাধারণের অসাধারণ গল্প। তো আজকে আরেকজন সাধারণ মানুষ তার কিছু অসাধারণ কীর্তি নিয়ে এগিয়ে চলেছেন, এরম একটা মানুষকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। তিনি একজন লেখিকা, তিনি থ্রিলারে লেখেন, এছাড়া সিনেমা এবং ওয়েব সিরিজের স্ক্রিপ্ট লেখেন। এছাড়া আরেকটা বড় গুণ ওনার আছে, উনি পথপশুদের মা। পথপশুদের পাশে যখন দরকার হয়েছে, প্রয়োজন পড়েছে, উনি থেকেছেন। আর একটা ব্যাপার, ওনার নিজের লেখা প্রচুর উপন্যাসও আছে। এবং উনি শুধু পথপশুদের মা নয়, উনি একজন পুত্র সন্তানেরও মা। এবং এই এতগুলো দায়িত্ব উনি কি করে ম্যানেজ করে চলেন, সেই নিয়েই আজকে আমরা কথা বলবো। এছাড়া ওনার কাজগুলো নিয়ে তো কথা বলবোই। আমাদের আজকের অতিথি পিউ ভট্টাচার্য মুখার্জি। নমস্কার। নমস্কার। তো পিউ, তুই তো আমার বহুদিনের পরিচিত, তো তোর লেখা নিয়ে তো জানবো, প্রচুর লেখা তোর আছে। তো তুই লেখাটার লেখার শুরুটা কিভাবে, যে কিভাবে তোর লেখা শুরু হলো বা লেখার ইচ্ছাগুলো একটু জানি, মানে কোথা থেকে? বিষয় হচ্ছে, ছোট থেকে আমার একটা ব্যাপার ছিল যে আমি একেবারে যাকে বলে আক্ষরিক অর্থেই বই পোকা। এটা আমি ছোট থেকেই। আচ্ছা। পড়াশোনার মানে ছোটবেলায় মনে আছে, মানে টোটাল আমার যা বই পড়ার সময়, তার মধ্যে আমি 90% সময় গল্পের বই পড়ে কাটিয়েছি। 10% সময় আমি টেক্সট বুক পড়ে কাটিয়েছি। মানে বইয়ের মধ্যে গল্পের বই লুকিয়ে পড়ার নিয়ে যদি ঘটনাগুলোকে এক জায়গায় করি, সেটা নিয়েও একটা উপন্যাস হয়ে যাবে, এরকম ব্যাপার। তো বই পড়তে আমি বরাবরই ভীষণ ভালোবাসি। এবার এখন থেকে মানে আজকে এটা 2025, তো 2020 সাল পর্যন্ত আমার লেখালেখি করব বা লেখিকা হব এরকম কোনো রকমের কোনো পরিকল্পনা আগে থেকে ছিল না। যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই লকডাউনের ঠিক আগে মানে এরকম ব্যাপার না যে লকডাউনে লেখা শুরু হয়েছে, লকডাউনের ঠিক আগে হঠাৎ আমার মনে হয় যে আমি মানে হঠাৎই আমার মাথায় একদিন একটা গল্পের প্লট আসে, যে মানে যে প্লটটা আর কি এর আগে অন্তত আমি কোনো বইতে পড়িনি, বাংলা বই বলো বা বিশ্ব সাহিত্য বলো পড়িনি, একেবারেই আনকোড়া একটা প্লট মাথায় আসে। তো কি মনে হয় সেটাকে আমি আমার ফেসবুক প্রোফাইলে লিখি। খুবই তখন অতটা মানে এখনের মতো করে হয়তো গুছিয়ে লেখাগুলো হতো না, কিন্তু খুব অগোছালোও হতো না। তো সেটা আমি একটা ছোট গল্প ফেসবুকে একদিন আমি পোস্ট করি, ওটা আমার প্রথম লেখা। তো যেটা হয়, আমার ওই প্রথম লেখাটাই, তার আগে পর্যন্ত আমার ফেসবুক প্রোফাইলটা একদমই একটা সাধারণ সাদামাটা প্রোফাইল ছিল, নিজের কিছু কোথাও ঘুরতে বেড়াতে যাবার ছবি পোস্ট করা বা এরকম ছিল। তো ওই গল্পটা লিখে যখন আমি পোস্ট করি, হঠাৎ করে হয় কি, মানে 3 থেকে 4 দিনের মধ্যে আচমকাই গল্পটা ভাইরাল হয়ে যায়। আচ্ছা। তো হঠাৎ আমি দেখছি, মানে 4র্থ দিন সকালবেলা উঠে দেখছি, মানে তার আগের দিন আমি রাতে ঘুমোতে যাবার আগে পর্যন্ত আমার মনে আছে, যেহেতু প্রথমবারের বিষয়, 39টা রিয়্যাক্ট ছিল গল্পটায়। হঠাৎ 4র্থ দিন সকালবেলা উঠে দেখছি ওইটা হয়ে গেছে 7900খানা রিয়্যাক্ট। ওভারনাইট এইটা হয়েছে, এবং কোনো রকমের বুস্ট করা এইসবের ব্যাপার তখন ছিলও না। ইনফ্যাক্ট মানে সেই সুযোগটাই ফেসবুকে ছিল না যে কেউ টাকা পয়সা দিয়ে স্পন্সর করবে বা বুস্ট করবে ইত্যাদি।
একদমই খেলার ছলে একটা গল্প লিখেছি, ফেসবুকে পোস্ট করেছি, দেখি লোকজন কিভাবে, যেহেতু এই একটা সুবিধা এখন আছে, আগে যখন সোশ্যাল মিডিয়া আসার আগে একটা ব্যাপার ছিল টাকা দিয়ে কলেজ স্ট্রিটে গিয়ে বা কোথাও গিয়ে বই কিনেই পড়তে হতো, এবং পড়ার পরেও পাঠকের কেমন লাগছে সেটা লেখক বা লেখিকাকে বা অন্য কাউকে জানানোর একটা সুযোগ ছিল না, যেটা এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে ভীষণভাবে আছে। সবার জন্য ওপেন, সবাই ফ্রিতে পড়তে পারেন, সবাই ফ্রিতে তার মতামত জানাতে পারেন। সেইটা কোনোভাবে ট্রিগার করে গিয়ে ওভারনাইট একটা বিশাল রিচ পেয়ে যায় সেই লেখাটা। আচ্ছা, সেটা কিসের উপর ছিল জানেন? এটা থ্রিলারই ছিল, একটা থ্রিলার, একটা একদম প্রথম থেকেই থ্রিলারের প্রতি তোর একটা হ্যাঁ, মানে আমার বরাবরই থ্রিলার পড়তে খুব ভালো লাগে। অন্যও পড়ি, সামাজিক পড়ি, অর্থ সামাজিক বিষয়কও পড়ি, কিন্তু থ্রিলারের প্রতি একটা আগ্রহ ছিল। ওটাতে যেটা ছিল যে মানে আমি অন ক্যামেরা বলবো না, কিন্তু বিষয়টা এরকম ছিল যে একটা খুব ইউনিক উপায় একটা খুন দেখিয়েছিলাম আমি, যেটা কোনোভাবে লোকজনের খুব পছন্দ হয়ে যায় আর কি। আচ্ছা, সেই গল্পটা কখন মাথায় আসে, মানে যখন লিখিস তখনই না আগেই? না, কখনো কখনো আচমকা এসে যায়, মানে খাচ্ছি বা কোথাও ঘুরছি বা কিছু করছি, করতে করতে অনেক সময় প্লট মাথায় এসে যায়, সেটাকে নোট ডাউন করে রাখি, পরে সময় পেলে লিখি। আবার কখনো লিখতে বসে ভাবাটা কমই হয়, মানে আমি জোর করে বলপূর্বক লেখাটা লিখতে পারি না, তাহলে হয়তো আরো অনেক বেশি আরো উপন্যাসের সংখ্যা থাকতো। আমার ওই হঠাৎ করেই মাথায় আসে, তারপর সেটাকে একটা আকার ইঙ্গিত দিই। স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করছিস বা সিনেমার প্লট বা ওয়েব সিরিজে কাজ করছিস, তখন তো তোকে একটা মেনটেন করতেই হবে রেগুলারিটি। না, বিষয়টা এরকম যে যদি আমার উপর ডিপেন্ড করে থাকলে চলবে না, তাই না? গল্পটা যদি পেয়ে যাই, মানে অনেক ক্ষেত্রে হয় যে গল্পটা আমাকে দিয়ে দেওয়া হলো, আমাকে ওটার স্ক্রিন প্লে লিখে দিতে হবে, সেক্ষেত্রে তো গল্পটা আমি জানি যে অন্য একজনের লেখা গল্প, মানে আকারটাকে মানে পাত্রটাকে রেখে সেটা রান্নাটা আমাকে করতে হবে ঠিকই, কিন্তু ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে সহজ বা অনেকটা তোর জন্য। হ্যাঁ, সেক্ষেত্রে একটা সুবিধা হয় যে আমাকে প্লট ভাবতে হচ্ছে না, কিন্তু আবার একটা অসুবিধাও আছে, সেটা হচ্ছে গল্পের আকারে লেখা একটা জিনিসকে অনেক সময় স্ক্রিপ্টে ফেলতে অসুবিধা হয়, অনেক সময় হয়, সেক্ষেত্রে কিছু বদল করতে হয়, লেখক বা লেখিকার পারমিশনের দরকার পড়ে। আর যদি আমার গল্প থেকে কাজ হয়, যেটা হয়েছে ভেরি রিসেন্ট একটা হয়েছে, সেক্ষেত্রে আমার সেই স্বাধীনতাটা থাকে। হ্যাঁ, একটা ব্যাপার হয় যে অনেক সময় গল্প পরিচালকের কাছে জমা পড়লো, তিনি মানে কাটাছেঁড়া করলেন, তিনি বললেন যে গল্পটা ভালো, কিন্তু সিনেমায় দেখাতে গেলে কিন্তু এইগুলো দেখানো যাবে না, সেক্ষেত্রে উইথ ইউর পারমিশন আমাকে এটা চেঞ্জ করতে হচ্ছে। তো সেগুলো একটু স্বাধীনতা থাকে, আবার একটু হাত পা বাঁধাও থাকে, এই আর কি, আংশিক, এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করছে যে তুই এই যে লেখার প্রতি ভালোবাসাটা, তো ছোটবেলা থেকে তুই বই পড়তিস সেটা বললি, তো লেখার প্রতি ছোটবেলা থেকে কি লিখতিস নাকি ভাবতিস, মানে কিভাবে তোর? না, মানে এরকম হতো ছোটবেলা থেকে লিখতাম আমি না, মানে লেখালেখি নিয়ে সেরকমভাবে ছিলামই না, পড়া নিয়ে ছিলাম, প্রচুর বই পড়তাম, মানে আমার বই পড়ার যদি মানে আমার বই পড়ার অভিজ্ঞতাটা খুব বেশি। অনেক রকম লেখক লেখিকা, এরকম অনেক লেখক লেখিকা আছেন যাদের নামই কেউ জানেন না, কিন্তু তারা এক একটা মণিমুক্ত ছড়িয়ে রেখেছেন, সেই সব খুঁজে খুঁজে এখনো টিল ডেট আমি কলেজ স্ট্রিটে যাই একদম একা, দিয়ে খুঁজে খুঁজে অনামি দোকানের অনামি বই সেগুলোকে পড়ি, অনেকগুলো ভালো বেরো, অনেকগুলো খারাপ, তুই পড়তে পড়তেই আচমকা একদিন ওই প্লটটা মাথায় আসে এবং আমি লিখি, তারপরে দেখি যেটা হলো। আমার এক্ষেত্রে একটু বেগ কম পেতে হয়েছিল, আমার গুড লাক আমাকে সঙ্গ দিয়েছে, প্রথম গল্পটাই ওই যে বললাম ভাইরাল হয়ে গিয়েছিল, সেটা ঘুরে অনেক ডিরেক্টরের কাছেও চলে গিয়েছিল, কারণ ৭,৯০০ রিয়াক্টস মানে ঘুরে ফিরে ইন্ডাস্ট্রি, সেখান থেকে আমার ১৫-২০ দিনের মাথাতেই আসে যে আপনার এই গল্পটা নিয়ে আমরা কাজ করতে চাই একজন ডিরেক্টরের কাছ থেকে, এবং আমি রাজি হয়ে যাই, কারণ এতটা তো ভাবিনি, এমনিই লিখেছিলাম। তো সেখান থেকেই ব্যাপারটা শুরু হয়েছে, এবং এই উপন্যাস লেখা, বই লেখা, পত্রপত্রিকা, অন্য ধারে এই যে স্ক্রিপ্ট লেখা, স্ক্রিনপ্লে লেখা, সবটা প্যারালালি চলতে থেকেছে শেষ ৪-৫ বছর ধরে। আচ্ছা, এই লেখাগুলো তুই কিরম করে ভাবিস, মানে আমি যেটা বলতে চাইছি যে ধর তুই একটা গল্প লিখছিস, তো গল্পটা কি তুই একটু অডিয়েন্সের কথা ভেবে লিখছিস, কি এই কোন জায়গার এইটা লিখলে হয়তো মানুষ, মানে আমি পাতি কথা বলে খাবে, এটা বাদ দিয়ে দিই, এটা খাবে না, এই ব্যাপারগুলো কি দেখতে হয়, মানে এখনকার সময় যত প্রফেশনালি কাজ করতে গিয়ে? যেটা জিজ্ঞাসা করলে খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন আজকের দিনে, বিশেষ করে যখন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য স্টোরি লিখতে হয়, তখন কিন্তু পাবলিক কোনটা খাবে ওটাকে ভেবেই লিখতে হয়, মানে অনেক কিছু লিখতে ইচ্ছা করলেও লেখা যায় না, আবার অনেক কিছু হয়তো ওর মধ্যে দিতে ইচ্ছা করছে না, কিন্তু না দিলে ঠিক রং পাচ্ছে না, সেই জন্য আমি বুঝতে পারছি যে এটা অবাস্তব, এটা হয় না, কিন্তু সেটা না দিলে আবার ওটাকে সিনেমা বা সিরিজে ফেলা যাবে না, সেজন্য লিখতে বাধ্য হচ্ছি। এরকম অনেক হয়েছে, মানে আমি নাম করেই একটা বলছি, নাম করতে অসুবিধা নেই, কারণ এটা নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতেও লেখালেখি করেছি একটা টাইমে।
একটা টিভি চ্যানেলে, আমি টিভি চ্যানেলটার নাম করছি না, আমাদের মানে ছোটবেলার অনেকটা জুড়ে অনেকেরই রয়েছে, সেটা হচ্ছে পাণ্ডব গোয়েন্দা, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় দি লেজেন্ড, ওনার লেখা। তো পাণ্ডব গোয়েন্দাটা মাঝখানে টিভিতে সিরিয়ালের আকারে দেখানো শুরু হয়েছিল। এবার সেখানে আমরা দেখেছিলাম যে পাণ্ডব গোয়েন্দার যে 5টা ক্যারেক্টার, 13-14 বছরের যে 5টা ছেলে মেয়ে আর একটা কুকুর, এটা হচ্ছে পাণ্ডব গোয়েন্দার, আমরা ছোট থেকে জানি যে 6টা মেন প্রধান চরিত্র। তো আমাকে বলা হয়েছিল যখন আমার কাছে প্রথম এসেছিল যে পাণ্ডব গোয়েন্দার একে অপরের মধ্যে প্রেম দেখাতে হবে, যেটা কিন্তু আসল গল্পে একেবারে ছিল না। কুকুরটা যেটা আছে সেই কুকুরটার বিশাল ভূমিকা আসল গল্পে ছিল। তো আমাকে বলা হয়েছিল কুকুরটার ভূমিকা কমিয়ে দিতে হবে, কারণ অ্যানিমেটেড কুকুরের খরচা বেশি, অরিজিনাল কুকুরের ক্ষেত্রে ট্রেনিং দিয়ে করাতে গেলে আরও খরচা বেশি। পাণ্ডব গোয়েন্দাদের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখানো হোক, আলট্রা মডার্ন টেকনোলজি আনা হোক, এই সেই। এবার এত কাটাছেড়া আর পাণ্ডব গোয়েন্দার গল্পই থাকছে না, পুরো বদলে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় বাবু বেঁচে তখন। তো আমি মানে অবলীলায় ছেড়ে দিই, আমি হয়তো ওটা করলে পরে অনেক বেশি নাম হতো আরও, কিন্তু আমি এটা অবলীলায় ছেড়ে দিই না। একটা লেজেন্ডারি একটা সৃষ্টিকে নিয়ে এত কাটাছেড়া করতে পারবো না। তো যেটা তুমি প্রশ্ন করলে সেটা হচ্ছে পাবলিক কোনটা চাইছে সেটা ভাবতে হয় সিনেমা সিরিজের ক্ষেত্রে, কিন্তু বই লেখার সময়, উপন্যাস লেখার সময় সম্পূর্ণ স্বাধীনতা থাকে। যেটা আমার ইচ্ছে, যেটা আমার কল্পনা, সেটাই আমি লিখতে পারি। কিরম মানে কি ওয়েব সিরিজে তুই কাজ করেছিস একটু বলিস? এখন ভেরি রিসেন্ট যেটা একটা হয়েছে সেটা হচ্ছে হিপিক্স বলে একটা ওটিটি আছে, সেই ওটিটিতে রেড ক্যানভাস বলে একটা ওয়েব সিরিজ আছে, ওটা একটা মার্ডার মিস্ট্রি। ওটা আমার লেখা, মানে গল্পও আমার, চিত্রনাট্যও আমার, স্ক্রিপ্টও আমার, সবটাই আমার। আমার সঙ্গে অভিনেতা দেবপ্রতিম দাশগুপ্ত আছেন, বিখ্যাত, মানে সবাই ওনাকে চেনেন। স্ক্রিন প্লে আর স্ক্রিপ্টেতে আমি এবং দেবপ্রতিম দাশগুপ্ত, তাজুদা নামে খ্যাত, দুজনে মিলে এটা করা, আর স্টোরিটা আমার। এটা একটা। এছাড়া আমার একটা বাংলা সিনেমা প্রথমবারের প্রথম দেখা বলে, সেটা অবশ্য থ্রিলার নয়, ওটা একটা প্রেম কাহিনী ছিল, কিশোর প্রেম কাহিনী, সেখান থেকে বয়সকালে আসার গল্প। তো স্টোরিটাও কি তোর লেখা? হ্যাঁ, স্টোরিটাও আমার লেখা। স্ক্রিপ্ট, হ্যাঁ স্ক্রিপ্ট আমার, মানে ওটার স্টোরিটা আমি এবং বর্ণিতা বোস বলে একজনের লেখা, স্ক্রিপ্ট স্ক্রিন প্লে সবটাই আমার লেখা। আচ্ছা আচ্ছা। তো ওটাও খুবই সাকসেসফুল হয়েছিল, 12 সপ্তাহ ধরে হলে চলেছিল। দার্জিলিং থেকে দীঘা, মানে পুরো ওয়েস্ট বেঙ্গলেতে মোট 38টা হলে রমরমিয়ে চলেছিল, ওটা একটা সফলতা। এছাড়া শর্ট ফিল্ম অনেক আছে, এখন বলতে গেলে অনেক হয়ে যাবে। এই মুহূর্তেও আমার 3খানা স্ক্রিপ্ট নিয়ে কাজ হচ্ছে, সেগুলোর ব্যাপারে আমি নামটা বলতে পারছি না, তার কারণ ওগুলো একটা লিডিং ওটিটিতেই হচ্ছে, কিন্তু যেহেতু শুটিং অনগোয়িং, নামটা আমি কন্ট্রাক্টের মধ্যে আছি বলে বলতে পারছি না। তো এগুলো সমস্ত চলছে আর কি। আচ্ছা, আমি একটু কন্ট্রোভার্সিয়াল দিকে যাচ্ছি মানে এটা আমার খুব জানার ইচ্ছা যে এই যে লেখালেখির ব্যাপারে, তুই তো ইন্ডিপেন্ডেন্ট একজন লেখিকা হিসাবে উঠে এসেছিস, তুই কোনো লবিতে সেইভাবে ছিলিস না, যেমন আমাদের মিউজিক লাইনেও লবি থাকে, লবিতে থাকলে। তো এই জায়গাটা তোর কীরম দেখেছিস তুই, মানে যে এই লবিতে থাকলে হয়তো কাজ বেশি পাওয়া যাবে, বা এটা আমার পেশা, তো আমাকে কাজ বেশি করতে হবে, প্রচার পেতে হবে, এই ব্যাপারগুলো করার জন্য অনেকেই লবিতে থাকে, অনেক সামান্য মানে খুবই পাতি গল্প আমি বলতে পারি, সেই গল্পগুলো কিন্তু নিয়ে কাজ হচ্ছে। সেখানে এইটা করতে গিয়ে তোকে কত বেগ পেতে হয়েছে, বা এইটাতে তোকে কি কম্প্রোমাইজ কোথাও করতে হয়েছে যে না চলো এই লবিতে থাকি, হ্যাঁতে হ্যাঁ নাতে না করে দিই যা বলছে? খুবই কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন, নো ডাউট। উত্তরটাও আমি ডিপ্লোম্যাটিকই দেবো, কিন্তু দেবো ডেফিনেটলি দিতে হবে, কারণ আমি এই জন্য বলছি, দেখ অনেক নতুন লেখক লেখিকা বা অনেকে নতুন অন্যান্য সাবজেক্টেও, আমার যে গল্প মানে এই শোটারই মেন হচ্ছে সাধারণের অসাধারণ গল্প। এবার কেউ হয়তো ভাবছে আমি লিখবো, তুই যেহেতু একজন রাইটার, কেউ ভাবছে আমি লিখবো, কিন্তু সে কি করছে, লিখে দেখলো যে এটা চলছে না, মানে আমাদের গান বাজনার লাইনে যেমন এই গানগুলো চলছে, এই গানগুলো তুলতে হবে, তার নিজের ভালো লাগার জিনিসটা থেকেই সে সরে গেল, হয়তো প্রফেশনালি কাজ করা শুরু করে দিল, সেরকম হয়তো লেখালেখির কাজ পেয়ে যাচ্ছে বা কোনো সিরিয়ালের রেগুলার সে লিখছে, কিন্তু সে তার মতো করে করতে পারছে না, এবং সেই জাঁতাকলের মধ্যে সে এমন ফেসে গেল, বিন্দুমাত্র স্বাধীনতা নেই, চাইলেও সেই লবি থেকে বেরোতে পারছে না। ডেফিনেটলি এইটা পুরো যেটা তুমি মিউজিক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বললে, সেম পুরো ব্যাপারটা রয়েছে লেখালেখির জগতেও। ইনফ্যাক্ট আমার মনে হয় লবির ব্যাপারটা সব ফিল্ডেতেই থাকে। উপন্যাসের দিকটা যদি বলি, সেটা হচ্ছে সেখানেও রয়েছে, নেই বলা ভুল, তবে সিনেমার থেকে তুলনামূলক কম এটা বলতে পারি, কিন্তু আছে ডেফিনেটলি। 3-4টে ডিফারেন্ট লবি,
কোনো দল কোনো একটা পার্টিকুলার লবির পৃষ্ঠপোষক, অন্য আরেকটা দল অন্য আরেকটা পার্টিকুলার লবির পৃষ্ঠপোষক, আচ্ছা, বা একটা কোনো লবির মধ্যে। আচ্ছা, এরকমও কিছু হয় যে ধর তোর লেখা, মানে আমি এটা জিজ্ঞেস করছি কারণ আমি দেখেছি অন্যান্য জায়গায় যে এ এমন একটা পোস্ট করলো, তার কিছু পেটুয়া লোক আছে, তারা ওটাকে পাবলিশ করে যাচ্ছে, পাতি লেখা ওটাকে নিয়ে খুব ডেফিনেটলি আছে, যে কারণে এখন এটা নিয়ে যথেষ্ট। আরেকটা জিনিস যে কেউ হয়তো ভালো লিখছে এবং অন্য তার অ্যান্টি লবি বা যে লেখাগুলো ধোপে টিকছে না এবং তার তলায় অনেকে এটা এই লেখাটা চলবে না আজকের দিনে, এরকম ডেফিনেটলি আছে। এরকম রীতিমতো মানে পয়েন্ট আউট করা মুখও রয়েছে যাদের নিয়ে রীতিমতো চর্চা হয়। এই মানে যেটা তুমি পরে বললে যে ভালো লেখা কিন্তু সেটাতে গিয়ে খারাপ বলে আসা, এটা যত না হয়, এটা তো হয়ই, কিন্তু খারাপ লেখাকে প্রচণ্ডভাবে ভালো বলা, শেয়ার করা, সেই শেয়ারের ওপরে আরও একদল এসে ভালো বলছে এবং পুরোটাই প্ল্যান মাফিক, এটা প্রচণ্ড হয়। যে কারণে কিন্তু এই নিয়ে আমাদের মানে লেখালেখির জগতে যথেষ্ট আলোচনাও হয় যে এখন মানে অগুন্তি লেখক, মানে পাঠক যতজন হয়তো দেখা যাবে লেখকও ততজন। এটার একটা প্রথম বড় কারণ হচ্ছে যে এখন সেলফ পাবলিশিংয়ের একটা বিষয় এসেছে, যেটা আগে অত ছিল না। মানে একজন লেখক লিখতেন এবং একজন প্রকাশক সেটা ছাপতেন। এখন ব্যাপারটা হয়ে গেছে কি একজন লেখক লিখছেন, দিয়ে নিজেই টাকা খরচ করছেন, দিয়ে একটা পাবলিকেশন হাউস খুলছেন, দিয়ে তাতে শুধু তার একারই বই বেরোচ্ছে। কিন্তু এটা তো মানে সবার পক্ষে সম্ভব না, সে অনেকটা এর জন্য। কিন্তু হ্যাঁ, কিন্তু এটা কিন্তু হচ্ছে, মানে সে কোথাও থেকে, ইভেন আমি এমনও অনেক লেখককে চিনি যারা কষ্ট করে ধার করে হলেও টাকা, মানে তার হেন তেন প্রকারেণ তার শুধুমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমার নামে একটা, মানে প্রচ্ছদের উপর আমার নাম লেখা আছে, আমার নামের একটা বই বের করতে হবে। এবার পাঠকরা তো অনেক সময় সেটা বোঝে না, মুড়ি মিছরি কিছু আলাদা করতে পারে না, তারা সমস্ত বই কিনছে। কিন্তু এরকমও হচ্ছে যে এদের মধ্যে থেকে আবার অনেক ভালো লেখকই কিন্তু বেরিয়ে যায়, যারা একসময় খুব স্ট্রাগল করেছে, কেউ তাদের পাত্তা দেয়নি, সে লাস্টে নিজে কষ্ট করে নিজের পয়সা খরচা করে বই বের করছে এবং বইটা পরে হিট হয়ে গেল। এবার একটা ভালো পাবলিশিং হাউস বা ভালো একটা, তাদের একটা প্রচুর প্রচারের জায়গা থাকে, তো পাবলিসিটিটা তো করতেই হবে আজকের দিনে, তো তাদের এটা প্রচুর প্রচারের জায়গা থাকে। কিন্তু এরা কিভাবে প্রচার করে? মানে ওরা অ্যাকচুয়ালি ওই মানে ইঁদুর দৌড়ে খানিকটা পিছিয়েই থাকে। এবার কারো কারো ভাগ্য ভালো যে প্রকৃতই একটা ভালো লেখা, যেটা পড়ে হয়তো 3-4 জনের ভালো লেগেছিল এবং তারা সৎ একটা রিভিউ দিয়েছে, যেটা থেকে কোনোভাবে ট্রিগার করে গিয়ে বইটা বিক্রি হয়ে গেল এবং তিনি বিখ্যাত হয়ে গেলেন এবং ভবিষ্যতে বড় বড় প্রকাশকরা তাকে বইয়ের জন্য বলছেন এবং তিনি বিখ্যাত হয়ে গেলেন। কিন্তু এই সংখ্যাটা খুবই কম এখন। মানে উল্টো পাল্টা কোনো মানে হাবি জাবি একেবারে গার্বেজ ভর্তি বইয়ের রাইটারও কিন্তু ভর্তি। এবার তাদের দৌড়ের মাঝখানে কম্পিটিশনে থাকাটাও কিন্তু একটা ব্যাপার, মানে এই লবি টবি ব্যাপারগুলো সবইতেই রয়েছে। হ্যাঁ, সেটা দেখছি আমি। আর আচ্ছা, আর একটা কথা বলি, তুই যে থ্রিলার লিখিস, থ্রিলার লেখার তোর ইন্সপিরেশন কে, মানে কেউ, মানে কোন লেখকের তুই পড়িস বা পড়েছিস বা কেউ? ইন্সপিরেশন বলতে এটা একটু অদ্ভুত, মানে আমি কি বলতে চাইছি যে এর মতো করে আমি লিখবো, হয়তো তুই লেখা, এটা অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে উল্টোটা হয়েছে। মানে আমি কোনো এখানে স্বনামধন্য কালজয়ী রাইটার কারোর নাম নেব না। বিষয়টা কি, আমার এটা শুরু হয়েছে কিন্তু আবার একটু উল্টোভাবে। মানে কোনো একজন কালজয়ী লেখক যার তৈরি একটা বিখ্যাত গোয়েন্দা চরিত্র, মানে আবাল বৃদ্ধ বনিতা সকলে জানেন, সকলের প্রিয়, কিন্তু তার যদি হঠাৎ করে 20খানা গল্প তুলে নেওয়া যায়, দেখা যায় যে একই ধাঁচে 20খানা গল্প রয়েছে আর কি। সেই বাড়িতে একজন বয়স্কা পিসি থাকবেন, সেই যে মেন ক্যারেক্টার তার বিয়ে হবে না, ইত্যাদি ইত্যাদি। বা আরেকজন যদি অন্য রাইটার দেখি, তার যে আবার সৃষ্ট চরিত্র, সে আবার তার গল্পগুলো একই রকমের। তো বরং বলা যায় এই এর মতো লিখবো সেটা নয়, আমার বরং কারুর মতো লিখবো না, সেটা থেকে অ্যাকচুয়ালি থ্রিলার লেখাটা এসেছে। যে আমি 5টা থ্রিলার গল্প লিখলে আমার যেন 5টা 5 রকমের হয়, কারুর সাথে কারুর যেন গল্প পড়েই যেন পাঠক বুঝতে না পারে যে এটা তো সে একই ঘটনা, এটা তো তাহলে ওই রাইটারের লেখা। আরেকটু আমি ডিপে যাচ্ছি, ধর লেখার ব্যাপারে, ধর তুই একটা থ্রিলার লিখছিস, তো থ্রিলারটা লিখতে বসে সেই থ্রিলারটার কিছু মানে সাপোর্ট নেওয়ার জন্য বা কোনো একটা কিছু তোর বানানোর জন্য, গল্পটা বানানোর জন্য তোকে কি আলাদা করে তুই কিছু বই কিনে পড়লি যে এই লেখাটা পড়ি? হ্যাঁ, ডেফিনেটলি সেটা করতে হয় 100 বার। মানে একটা মানে পৃষ্ঠা লিখতে গেলে অ্যাকচুয়ালি 100 পৃষ্ঠা পড়তে হয়, মানে এটা কিন্তু একটা ব্যাপার। মানে না, আমি সেটা বলছি না, ধর তুই আগে পড়েছিস, লিখছিস,
না, কোনো একটা জায়গায় গিয়ে আটকে গেছিস? হ্যাঁ হ্যাঁ হয়েছে। আচ্ছা। মানে আমার রিসেন্ট, আমি যদি নাম মানে ভেরি রিসেন্ট, আমার হুল বলে একটা উপন্যাস, যেটা প্রত্যেকের আশীর্বাদে খুবই জনপ্রিয় হয়েছে, পাঠকেরা পছন্দ করেছেন, এটা আমার উপরে আশীর্বাদ। তো ওইটা লিখতে গিয়ে যদি আমি বলি, ওই হুল বলে যে থ্রিলারটা আমি লিখেছি, ওটাতে জাল ওষুধ পাচার চক্রের একটা বিষয় নিয়ে লেখা। আচ্ছা। তো ওটার একটা বিশেষত্ব ছিল যে দুখানা, মানে আমরা তো সিরিয়াল কিলিং দেখি, যে মানে অনেক ওয়েব সিরিজে দেখি, উপন্যাসে পড়ি, সিরিয়াল কিলিং হচ্ছে, 5টা খুন হচ্ছে পরপর, খুনি একটা নির্দিষ্ট প্যাটার্ন রেখে যাচ্ছে এবং পুলিশ বা গোয়েন্দা সেটাকে বুদ্ধি করে শেষে গিয়ে ধরে ফেলছে। তো আমার এই হুল গল্পটার একটা ব্যাপার আমি রেখেছি, নতুনত্ব রাখার চেষ্টা করেছি, দুখানা প্যাটার্নের দুখানা সিরিয়াল কিলিং প্যারালালি হচ্ছে। আচ্ছা। এবার পুলিশ বুঝতে পারছে না যে একই ব্যক্তি দুটো প্যাটার্নে দুটো সিরিয়াল কিলিং করছে, কারণ সিরিয়াল কিলারদের একটা প্যাটার্ন, একটা পার্টিকুলার প্যাটার্ন থাকে। এখানে 5টা খুন একদিকে হয়েছে, 5টা খুন আরেকদিকে হয়েছে, এদিকের 5টা একটা প্যাটার্নে হয়েছে, এদিকের 5টা একটা প্যাটার্নে হয়েছে, শেষে গিয়ে কিন্তু দেখা যাবে যে দুটো আলটিমেট কানেক্টেড। আচ্ছা। তো এটা লিখতে গিয়ে মানে যেটা প্রশ্ন ছিল, আমি মানে বেশ বেগ পেতে হয়েছে, মানে আমি জাল, এটা তো একটা অন্যরকম একটা থ্রিলারকে সৃষ্টি করা। হ্যাঁ মানে এরকম কাজ ছট করে এর আগে বাংলাতে খুব একটা হয়নি আর কি। তো এটা লিখতে গিয়ে যেটা হয়েছে কি, আমাকে 4-5খানা বই মানে জোগাড় করে পড়তে হয়েছে আর কি। মানে আমি জাল তো ছড়িয়ে ফেলেছি, এখানে এ মারা যাচ্ছে, ওখানে সে মারা যাচ্ছে, এখানে এই প্যাটার্ন পাওয়া যাচ্ছে, এবার গোটাতে গেলে যে ইনফরমেশনগুলো দরকার, বা বিশেষ করে বইয়ের মধ্যে উল্টোপাল্টা ইনফরমেশন তো দিয়ে লাভ নেই। তো যে বিষের সাথে যে বিষ মেশালে পরে যে বিষটা তৈরি হয়, সেটা ইনফরমেশনে ঠিক হতে হবে, নাহলে তো পরে পাঠক প্রশ্ন করতে পারেন যে বই পড়ে আমরা ভুল তথ্য পেলাম। তো সেই সবগুলো করতে গিয়ে এবং শেষে বিষয়টাকে দাঁড় করাতে গিয়ে, ভালোভাবে ঠিক যুক্তিপূর্ণভাবে শেষ করতে গিয়ে আমাকে প্রচুর বই পড়তে হয়েছে। আমি ন্যাশনাল লাইব্রেরি ঘুরেছি, আমি মানে আমাদের বাড়ির কাছে যে লোকাল লাইব্রেরি, সেখান থেকে 3খানা বই নিয়ে এসে বহুদিন আটকে রেখেছি, এসব করে তথ্য নিয়ে। ইভেন শুধু তাই নয়, মানে বিষের মানে বিষ সংক্রান্ত ব্যাপারে, মানে মানুষ মারবার জন্য যে বিষ ব্যবহার হয়, সেই বিষ সংক্রান্ত ব্যাপারে এত বই কদিন ধরে পড়েছি যে লাইব্রেরি আমার আধার কার্ড জমা রেখেছিল, মানে ভাবছে আমি বোধহয় কাউকে খুন করতে যাব। তো এইসব হয়েছে, দিয়ে আলটিমেট বইটা শেষ করেছি। মানে এতটা ডেপথে যাওয়ার প্রয়োজন আছে। হ্যাঁ, ডেফিনেটলি আছে। যদি ঠিকঠাকভাবে একটা সঠিক লেখা শেষ করতে হয়, তাহলে তো ডেফিনেটলি আছে। আচ্ছা, একটা উপন্যাস লিখতে মোটামুটি কতটা সময় লাগে? এটা কি উপন্যাসের উপর ডিপেন্ড করে, নাকি একটা বাঁধা ধরার সময় মোটামুটি কম বেশি লাগে? না, ডিপেন্ড করছে যে এটা আমি কোন ঘরানার লিখছি তার উপর। এবং আমার মনে হয় প্রতিজন লেখক লেখিকারই ক্ষেত্রেই এটা প্রযোজ্য। সামাজিক কোন উপন্যাস লিখতে বা ছোট গল্প বা বড় গল্প সময় তুলনামূলক কম লাগে। মানে এমন ব্যাপার নয় যে সামাজিক গল্প যেটা লিখতে গেলে কোনো আলাদা করে মেধার দরকার পড়ে না বা পড়াশোনার দরকার পড়ে না, তা নয়। কিন্তু আমাদের চারপাশে ছড়িয়ে রাখা ছোট ছোট ঘটনা থেকে যেহেতু আমরা সামাজিক গল্পকে প্লট আহরণ করি, তো সুতরাং সেজন্য ওটা খুব সহজ হয়। হ্যাঁ, কিন্তু থ্রিলারের ক্ষেত্রে পার্টিকুলারলি যেটা একটা ব্যাপার হয়, মানুষের যেহেতু মনের একেবারে বলা যায় ডার্ক সাইডটা নিয়ে কাজ করা হয়, বা মানুষের অনেক সময় হয় যেটা দেখা যায় যে মানে কোনো একটা থ্রিলার গল্পের বা কোনো একটা ওরকম ওয়েব সিরিজে যে অ্যাকচুয়ালি যে অ্যাকচুয়ালি ভিলেন, সে হয়তো দেখা যায় যে তার সচেতন মস্তিষ্কে করছেও না খারাপ কাজগুলো, তার সাবকনসিয়াস মাইন্ড তাকে দিয়ে করাচ্ছে। তো এই সব ব্যাপারগুলো নিয়ে যেহেতু চর্চার একটু বেশি দরকার পড়ে, কারণ খুবই স্পর্শকাতর বিষয় এগুলো, প্লাস তার সঙ্গে ইনফরমেশনের প্রচুর একটা ব্যাপার থাকে যে সঠিক ইনফরমেশন দিতে হবে, এবং একটা থ্রিলার ঘটছে তার সঙ্গে যেহেতু পুলিশ ইনভেস্টিগেশন, অনেক সময় গোয়েন্দাদের সব কিছু জড়িয়ে থাকে, তা সুতরাং অনেকটা পড়াশোনার দরকার লাগে। তাই ডেফিনেটলি আলাদা আলাদা ঘরানার উপন্যাসের আলাদা আলাদা সময় মানে টাইম লাগে। থ্রিলারের ক্ষেত্রে যেমন আমার ব্যক্তিগতভাবে একটা ঠিকঠাক সাইজের উপন্যাস লিখতে 2 থেকে 2.5 মাস লেগেই যায়। কারণ আমার যেহেতু আরো অনেক কিছু কাজকর্মের সঙ্গে লেখাটা চলে, মানে বলছি আমার 2 থেকে 2.5 মাস মতো লেগে যায়। আচ্ছা, তুই তো একজন মা, তো তোর মা হিসাবে ভূমিকা এবং তোর পরিবারের ভূমিকা, এবং তোর তো হাজবেন্ড আমার খুব ভালো বন্ধু, তো ও তো জানি তো সাপোর্ট করেছে। তো এই লেখার ব্যাপারে এবং তোর এই কাজের ব্যাপারে হাজবেন্ড বা বাড়ির লোকের, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, এই ব্যাপারটায় সাপোর্টটা কীরকম বা কিরম ভাবে সাপোর্ট পেয়েছিস, এইগুলো যদি একটু বলিস। ডেফিনেটলি খুবই সাপোর্ট পেয়েছি, তার কারণ তা না হলে হতো না। তার কারণ বিশেষ করে যারা নতুন মা, তারা রিলেট করতে পারবেন আমার কথার সঙ্গে, যে এটা একটা
বিইং আ মাদার ইজ আ ভেরি ভেরি টাফ জব অ্যাকচুয়ালি। মানে কোনো কাজ ছেড়ে, ইভেন নাওয়া খাওয়াও ছেড়ে যদি একজন মা ফুল টাইম তার বাচ্চাকে অন্তত 4 থেকে 5 বছর বয়স পর্যন্ত দিতে চান, তাহলে 24 ঘন্টাটাও কম পড়ে যায়। হ্যাঁ, লিটারেলি যায়। মনে হয় আরও 24 ঘন্টা হলে ভালো হতো। তো সেখানে দাঁড়িয়ে আমার এখন যেহেতু বাচ্চা টডলার ফেজে রয়েছে, ওর এখন 2 বছর 10 মাস বয়স, ভীষণ কেয়ারের দরকার পড়ে, ভীষণ টাইম টেকিং ব্যাপার। সেটা সামলে প্লাস আমার এই লেখালেখিতে যেহেতু বিশেষ করে আবার এই উপন্যাস লেখার ক্ষেত্রে যেমন ডেডলাইনের অতটা ব্যাপার থাকে না, মানে স্বাধীনতা থাকে যে আমি আমার মতো করে লিখতে পারবো, তুমি 2 মাস নিলে নাও, 2.5 মাস নিলে নাও। কিন্তু এই ফিল্ম আর ওয়েব সিরিজের ক্ষেত্রে যেহেতু একটা ডেডলাইনের বিশাল ব্যাপার থাকে, যে মানে আমি লিখে দেব, তারপরে সেটা এডিটিংয়ে যাবে, তারপর সেটা ডিরেক্টর প্রডিউসারের কাছে পিচ করবে, প্রডিউসার ওটা পড়ে রাজি হবেন, তারপর কাস্টিং ঠিক করা হবে, কাস্টিংয়ের লোকজনের আবার 1 মাস সময় দিলে 31 দিন হয়ে গেলে চলবে না, কারণ পরবর্তী শিডিউল ফিক্স। মানে আমার লেখাটার উপরে ডিপেন্ড করছি এন্টায়ার একটা বিশাল বড় কর্মকাণ্ড, সবার সব শিডিউল এদিক ওদিক হয়ে যাবে, যে ডেডলাইনটা ম্যাটার ভীষণভাবে। তো এটাকে মেনটেন করে আবার ওই ছোটো বাচ্চা সামলে, এটা ফ্যামিলি সাপোর্ট ছাড়া তো সত্যিই সম্ভব হতো না। আমি ভীষণভাবে পাই, আমার হাজব্যান্ডের বাবা মা শ্বশুর শাশুড়ি প্রত্যেকের ভীষণ রকম সাপোর্ট পাই, তাই জন্য করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস, আমি একটু অন্যদিকে যাচ্ছি। একটা পরিবারে তুই আছিস, তোর ছোট বাচ্চা আছে, এখানে একটা আনন্দের পরিবেশ, একটা যখন লিখছিস তখন কি তোকে কিভাবে এটা ভাবিস? হয়তো কোনো জায়গায় কোনো বাচ্চাকে মারতে দেখাতে হচ্ছে, কোনো জায়গায় কোনো, মানে আমাদের আশেপাশে যাদেরকে নিয়ে আছি তাদেরই কোনো ক্যারেক্টারকে নিয়ে ভাবতে হচ্ছে। তো এইটা কি কোনো রকমভাবে তোকে, মানে আমি এটা আমার মনে হচ্ছে। হ্যাঁ, না ঠিকই, খুবই ভ্যালিড কোয়েশ্চেন এটা একটা। সেটা হচ্ছে যে মানে বুঝতে পারছিস আমি কি বলছি? হ্যাঁ, ডেফিনেটলি বুঝতে পারছি। এবার ব্যাপার হচ্ছে না এটা লিখবো না, এটা বা ওটা লিখতে গিয়ে হাতটা একটু থেমে গেল, না সেটা হলে অ্যাকচুয়ালি হয় না। মানে বিষয় হচ্ছে যে এই যদি আমি হুল যে উপন্যাসটার কথা একটু আগে বললাম, আমার নিজের বাচ্চার বয়স 2 বছর 10 মাস। আমি উপন্যাসটা লিখছিলাম যখন, ওটা শেষ বইমেলাতে প্রকাশিত হয়েছে, তো উপন্যাসটা লিখছিলাম আমি শেষ অক্টোবরে বসে, তখন আমার বাচ্চার বয়স হচ্ছে ঠিক 2 বছর। উপন্যাসে কিন্তু আমি আমার এই হাত দিয়ে টাইপ করেছি, যেখানে 1 বছর 11 মাসের একটি বাচ্চাকে তার সেরেলাকের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, তো এটা করতে বেশ বেগ পেতে হয়, আমি মিথ্যে বলবো না। আর প্রধান একটা যে হ্যাঁ, বিশেষ করে মা হই, তো কিন্তু কিছু করবার নেই, সিচুয়েশন ডিমান্ড। আর তার থেকেও বড় কথা, আমি যেটা ভাবি লেখবার সময়, মূলত আমার লেখার সময়টা হচ্ছে সবসময় মানে মাঝরাত্রির থেকে সকাল পর্যন্ত। মানে এটা সম্ভব হয় না যে আমার পাশে আমার বাচ্চা বসে আছে হাসছে, অথচ আমি লিখছি কি যে উপন্যাসে একটা বাচ্চাকে বিষ খাইয়ে মেরে দেওয়া হচ্ছে। এটা করতে আমি অন্তত পারি না, এটা আমার অক্ষমতা হলে অক্ষমতা, কারণ প্রফেশন আর পার্সোনাল এই দুটোকে কিন্তু আলাদা করতে পারতে হয়। কিন্তু প্রফেশন তো অবশ্যই, এটা কিন্তু কোথাও তো এটা একটা ক্রিয়েটিভিটি, কোথাও এটা একটা তো ক্রিয়েটিভিটি, এটা একটা একটুখানি জীবনের সঙ্গে মিলে যায়। ডেফিনেটলি। তো ওই জায়গাটা একটুখানি ভাগ করাটা, এটাই জানতে চাই। ওই জন্যই আমি সময়টাকে ভাগ করে নিয়েছি। মানে আমি যখন, বিশেষ করে আমার যেহেতু ক্রাইম থ্রিলার হচ্ছে আমার লেখার ঘরানা, সেখানেতে খুন খারাপি, বিকৃতভাবে খুন করা, বিকৃতভাবে মানুষের অনেক কিছুই হয় যেগুলো আমরা সাধারণভাবে ভাবতে পারি না, মানে সাধারণ জীবনে আমরা ভাবতে পারি না। তো সেগুলো যেহেতু আমার মূলত চর্চার বিষয়, ইভেন আমার বাড়ির যে বুক র্যাকটা, সেই বুক র্যাকটা যে কোনো সাধারণ মানুষ গিয়ে একবার চোখ বোলায় যদি, সে ভাববে আমি হয়তো কোনো সাইকোপ্যাথ। হাউ টু কিল পিপল, 50 শেডস অফ অ্যাপ্লাইং পয়জন, কোথায় ছুঁচ ফোটালে আওয়াজ হয় না মানুষ মারা যায়, কোথায় ছুঁচ ফোটালে মোটামুটি কেউ যদি করতে চায় এখানে দেখে আমার লাইব্রেরিটাতে গেলে সে পেয়ে যাবে, বা তোকে কন্ট্যাক্ট করলে একদম মানে একদম হ্যাঁ হ্যাঁ একদম আমি অনেক বুদ্ধি বলে দিই, মানে উপায় বলে দিতে পারবো আর কি। মানে এরকম হয়েছে যে আমি একটা জিনিস মনে হলো আমার, কোনো লেখক সাইকো হয়ে গেছে পরে সেলস থ্রিলার লিখতে লিখতে, বা এরকম কোনো ঘটনা? ব্যক্তিগতভাবে জানি না, কিন্তু আমি মানে অনেক ফিকশন নয়, মানে নন ফিকশনাল যেগুলো ইনফরমেশন দেবার যে বইগুলো হয়, ইনফরমেটিভ বুকস, যাতে সত্যি ঘটনা লেখা থাকে, এরকম একটা বই আমার কাছে আছে, যে বইটা টোটাল বোধহয় 700 পাতার, তাতে শুধুই সেই ইনফরমেশনটাই আছে যে আপামর পৃথিবীতে শেষ 100 বছরে কতজন থ্রিলার রাইটার যারা লিখতে লিখতে শেষে নিজেরই উপন্যাসে নিজেই হারিয়ে পাগল হয়ে গেছে।
তো এই তথ্যটা দেওয়া একটা বই আমার কাছে আছে, যাতে কিন্তু সব সত্য মানুষের কথাই লেখা আছে। হয়েছে সেই জায়গাটা তোর কখনো মাথায় আসে যে আমি এই জায়গাটাকে আমাকে মেনটেন কিভাবে করব? কারণ এটা তো একটা ডিপ সাইকোলজি। ডেফিনেটলি। আর সবচেয়ে বড় কথা, যেহেতু সবসময় ওগুলো নিয়ে চর্চা করতে হয়, সাবকনসিয়াস মাইন্ডে কোথাও থেকে যায়। তো কখনো এরকম মনে হয় যে এখন একটু ব্রেক নিই, এখন একটু অন্য টাইপের? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। আমি তো ব্রেক নিয়েই করি। তার কারণ হচ্ছে আমার মানে রোজ নামচার সেগমেন্টটা পুরো আলাদা আলাদা স্বাদের। একাধারে আমি একটা ছোট্ট মিষ্টি বাচ্চার মা, যেখানে কোনো রকমের ক্রুয়েলিটি, কোনো রকমের নৈশকতা চলবে না। আবার আমি থ্রিলার লিখি, যেখানেতে দেখা যাবে যে একজন সাইকোপ্যাথ কিলার, যে হয়তো 11খানা খুন করে কফি খেতে খেতে বসে 12 নম্বর খুনের প্ল্যান করছে, তারপরেই হয়তো আমাকে যে দেখতে হয় যে আমার শেল্টারে যেতে হচ্ছে, যেটার ব্যাপারে তুমি জানো, যেখানে হয়তো একটা কুকুরের পায়ে চোট লেগেছে, গিয়ে আমাকে পরম মমতায় প্রলেপ লাগিয়ে দিতে হবে, তাই আমাকে আলাদা করতেই হয়। আচ্ছা, এই মানে পথপশুদের প্রতি তোর ভালোবাসাটা কোথা থেকে? মানে এটা তো কি দেখে এলো? মানে একজন থ্রিলার রাইটার যে এই টাইপের লেখা লিখছে, তারপরে সে একটা পশু হত্যাকে তুই তো, আমি জানি যেটা, যে তুই কোনো রকম মাংস খাস না এবং ডিমও খাস না, কিছুই খাস না, এবং তোর হাজবেন্ডও খায় না তোকে, এটা আমি জানি। তো এই ব্যাপারটা তোর মানে এই যে মানে দুটো আলাদা ক্যারেক্টার, এই ক্যারেক্টারে বাঁচাটাও তো খুব সহজ নয় আমার যেটা মনে হয়। না, ব্যাপার হচ্ছে একটা তো আমি তৈরি করি, সৃষ্টি করি। মানে থ্রিলারটা যেটা লিখি আমি, একটু আগে বললি যে লিখতে লিখতে অনেকেই একটু হয়, তো কিন্তু মানে আমি সেই ডিফারেন্সিয়েটটা করতে পারি, করতে হয়। তার কারণ একটু মানে ডেপথে গিয়ে যদি পশু প্রেমের ব্যাপারটা আমার ছোট থেকেই, কিভাবে শুরু হয়েছে আমি সত্যি জানি না। আচ্ছা, জ্ঞান হওয়া থেকে আমি এটুকু জানি যে আমার সামনে যে কোনো অবলা প্রাণীর সামান্যতম কষ্ট হলেও আমি পুরো বাচ্চাদের মতো ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে তখনও ফেলতাম, আজ থেকে 20 বছর আগে এখনও ফেলি। তো এটা কিন্তু মজ্জাগত। আর থ্রিলার বই পড়তে 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 আজ থেকে 5 বছর আগে থ্রিলার লেখার ইচ্ছেটা জাগে, এবং আস্তে আস্তে সেটা সকলের আশীর্বাদে ফিল্ম, ওয়েব সিরিজ পর্যন্ত গিয়ে পৌঁছেছে। আচ্ছা, তো আমার অসুবিধা হয় আলাদা করতে, কিন্তু অসুবিধা মানে আলাদা করতে পারি, শিখে গেছি এখন আর কি, অভ্যাস হয়ে গেছে, এই আর কি ব্যাপার। আচ্ছা, আর একটা প্রশ্ন আমার খুব মাথায় আসছে, সেটা হচ্ছে এখন তো সোশ্যাল মিডিয়ায় প্রচুর লোক ছোট ছোট গল্প লিখছে, তো এখানে মানে লোকে তো একটু এই রিলসের যুগ, অল্প পড়ে শেষ করে দেবো, বেশিক্ষণ পড়তেও পারছে না লোকে, ওই জন্য পড়াশোনাতেও শর্ট কোয়েশ্চেনের ব্যাপার চলে এসছে। তো এই ব্যাপারটায় যখন তুই একটা বড় কিছু লিখছিস, তো ছোট গল্পগুলো ভিড়ে বড় গল্প কোথাও হারিয়ে যাচ্ছে মনে হচ্ছে তোর? খুবই প্রাসঙ্গিক প্রশ্ন, বিশেষ করে আজকের তারিখে দাঁড়িয়ে। না, ব্যাপার হচ্ছে কি, আমি জিনিস যোগ করতে চাই যে অনেক লেখক হয়তো বড় করে কিছু লিখতে চাইছে, মানে যেরকম তুই লিখতে গিয়ে এখান থেকে আরেকটা পয়েন্ট বেরোলো, মনে হলো এখান থেকে আরেকটা, এরকমভাবে যাচ্ছে, তখন সে বললো না এটা বাদ দিয়ে দিই, এটা বাদ দিই, এই ব্যাপারটা তো আসে, আসল যেটা সে ভেবেছে সেটাই চলে গেল। না, ব্যাপার হচ্ছে কি, এখানে আমার একটা সুবিধা হয়েছে, সেটা হচ্ছে আমার শুরুটা হয়েছিল ছোট গল্প দিয়ে। আচ্ছা, যেটা একটু আগেও বললাম যে একদম শুরুতে আমি একটা ছোট গল্প থ্রিলার, একদমই ছোট ছিল, যেটা রাতারাতি 7,900 রিয়াক্টস ইত্যাদি, যেখান থেকে শুরু, তখন আমি ছোট গল্পই লিখতাম। আচ্ছা, এবং সেই গল্পের সাইজগুলো এমনই ছিল যে মানুষের, প্রথম কথা তখন রিলস আসেনি, 2020 সালে এতটা রিলের, টিকটক বলে তখন ছিল, কিন্তু এতটা রমরমা ছিল না শর্ট ভিডিওর। ফলে তখন আমার পাঠকের একটা অংশ পেতে অসুবিধা হয়নি। আর যেহেতু প্রথম গল্পটাই হঠাৎ করে অনেক বেশি ভাইরাল হয়ে যায় এবং একটা পাঠক কুল আমি পেয়েই যাই, ফলে সেটা আমার তখন অসুবিধা হয়নি। এখন যেটা হয়েছে কি, মানুষের যেহেতু বড় গল্প পড়বার ধৈর্য নেই, যেটা তুমি বললে, আমি সেখানে একটু নিজে নিজে ফিল্টারিং করতে শিখে গেছি। অনেককে আমি দেখেছি যে বিশাল বড় একটা লেখা ফেসবুকেতে লিখলেন, সেটা অনেক পাঠক ইন্টারেস্ট নিয়ে পড়তে শুরুও করলেন, লেখাটাও ইটসেলফ সত্যি করেই বোরিং, মানে দেখা যায় যে লেখাটার মাঝখান থেকে শেষের দিকে চলে এলো, কিন্তু একটাই ঘটনা ঘুরপাক খেয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে পাঠকের মানে লেখকের দোষেই তিনি পাঠক হারাচ্ছেন, সেটা থেকে সেটার সাথে বড় গল্প ছোট গল্পের কম্পিটিশন পাঠক এখনো আছে, এবং তারা আছে, কিন্তু আগের থেকে নো ডাউট কম, যেহেতু ছোট গল্প এবং রিলের ভিড়। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, এখনো তো প্রচুর ছবি বড় বড় বেরোয়, 2-3 ঘন্টার ছবি, বা তাহলে ওয়েব সিরিজগুলো লোকে দেখছে কি করে এতগুলো? আমার যেটা মনে হয় কোথাও একটা, যেমন রিসেন্টলি বেরিয়েছে পঞ্চায়েত, কোথাও একটা মানে জুড়ে রাখতে হবে তোমায়, মানে লোক এটা ভুলে যাবে যে এটা অনেকক্ষণ চলছে, লোক মোমেন্টে ধরে রাখছে। এটা কিন্তু এটা কিভাবে তুই চেষ্টা করিস যে এই জায়গাটা রাখতে হবে যে আমার পাঠক বা আমার যারা দর্শক তারা যেন জুড়ে থাকে, এই জায়গাটা যেন আমি বেরিয়ে যাচ্ছি, আমি চাইছি এটা রাখতে, না এটা সরিয়ে দিই, এই জায়গাটায় লোক হয়তো আমার
বইটা বা আমার ছবিটা ছেড়ে বেরিয়ে যেতে পারে, এইটা কি করে মেনটেন করিস? বিষয় হচ্ছে এটা লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে, মানে যেটা এখন তুমি জিজ্ঞাসা করলে, মূলত যারা আমার বই পড়ে, মানে আমার এটা নিজের ব্যাপারে নিজে বলতে একটু সংকোচ বোধই হচ্ছে, অন্তত আমার যে কটা থ্রিলার উপন্যাস এখনো পর্যন্ত বেরিয়েছে বা পত্রপত্রিকা বিভিন্ন ম্যাগাজিন তে আমার এখনো পর্যন্ত লেখা গল্পের সংখ্যা প্রায় 56-57 পেরিয়েছে, ছোট গল্প, মানে উপন্যাস বাদে বলছি। একটা ব্যাপার যেটা হয়েছে, সেটা কারোর আশীর্বাদ হোক বা আমার নিজের অধ্যাবসায়ও অবশ্যই কিছুটা রয়েছে। তো আমার গল্পের যতজনই পাঠক আজ অবধি পড়েছেন, প্রত্যেকের একটা ব্যাপার কমন থাকে, মানে রিভিউ হিসেবে বলা, যে আমার গল্প বোরিং হয় না। আচ্ছা, মানে আমি যেটা করি সেটা আমি জানি, খুব ডিটেল আমি বলবো না, তাহলে তো আমার গল্পের স্ট্র্যাটেজি লোকজন জেনে যাবে, কিন্তু আমি যেটা একটা ছোট আগামীতে যারা লিখতে চাইছেন তাদের জন্য একটা ছোট টিপস দিতে পারি, সেটা হচ্ছে যে কোনো একটা থ্রিলার গল্পের লেখক তো সেটা শুরু থেকে শেষ পর্যন্ত ভেবেই লিখতে শুরু করছেন, অ্যাটলিস্ট স্ট্রাকচারটা, তারপরে লিখতে লিখতে নো ডাউট সিকোয়েন্স চেঞ্জ হয়। লেখাটার মধ্যে লেখকের নিজের যেটা মনে হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং পার্ট, সেটা মিডিলে হোক শেষে হোক যেখানেই হোক না কেন, সব থেকে যেটা ইন্টারেস্টিং পার্ট, তার অন্তত 4 ভাগের 1 ভাগ একটা জিস্ট করে কোনো একটা সিনের মধ্যে ফেলে গল্পের শুরুতেই ওটাকে দিয়ে দাও। আচ্ছা, মানে লোকজন একটা গল্পের বই, থ্রিলার গল্পের বই পড়তে শুরু করেই দেখছে যে, আমি ফর এক্সাম্পল বলছি, যে কোনো একজন মহিলা, ঘরোয়া একজন মহিলা, যিনি গুনগুন করে গান গাইতে গাইতে চুলে চিরুন নিয়ে চুলটা আঁচড়াতে আঁচড়াতে একতলা থেকে সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেন, দিয়ে 3 তলা ছাদে গেলেন, দিয়ে ছাদের বাহারি পাতাতে জল দিলেন, দিয়ে চিরুনটা চুলের মধ্যে আটকালেন, দিয়ে হেঁটে হেঁটে গিয়ে ঝাঁপ দিয়ে দিলেন। আচ্ছা, এই যে তুমিও শুনে চমকে গেলে যে উনি তো গুনগুন করে গান গাইতে গেতে উঠছিলেন, হঠাৎ ঝাঁপ দিয়ে দিলেন কেন? কেন সেটা পড়তে, সেটা জানতে গেলে তোমাকে বইটা শেষ পর্যন্ত পড়তে হবে। তো এগুলো ছোট ছোট টিপস ধরে রাখার। তো নতুন যারা লিখতে চাইছে এগুলো, হ্যাঁ, মানে এগুলো কিছু ফর্মুলা আছে যেগুলো লিখতে লিখতে অভ্যেস হয়ে গেছে। এই আর একটা প্রশ্ন তোকে করি, আমার এই যে থ্রিলার শুনতে শুনতে থ্রিলারে অনেক কিছু আমারও মাথায় টুকটুক করে আসছে, কিছু থ্রিলারের জিনিস, মানে তুই বলতে বলতে অনেক কিছু শিখিয়ে দিচ্ছিস, মানে আমি শিখছি, মানে দর্শকরাও শিখছে। তো এরম হয়েছে যে তুই কোনো একটা গল্প লিখেছিস, পরে গিয়ে শুনলি সেই গল্পটা আগে ঘটে গেছে, বা সেই গল্পের সঙ্গে অনেকটা মিল আছে অরিজিনাল কোনো ঘটনা, এরকম কখনো হয়েছে? হ্যাঁ, এরকম এখনো পর্যন্ত একবারই হয়েছে। মানে তোর গল্পতে? হ্যাঁ, মানে আমার এটা সম্পূর্ণ কাল্পনিক একটা গল্প। মানে আমি যখন প্লটটা মাথায় এসেছে, আচমকাই মাথায় এসেছে, এবং তারপরে প্লটটাকে আমি এক জায়গায় নোট ডাউন করে রাখি, যেটা আমার ইন জেনারেল একটা শিডিউল। হুট করে কোনো প্লট আমার মাথায় এলে আমি সঙ্গে সঙ্গে তো ওরকমভাবে লেখার সময় বা পরিস্থিতি হয় না, তো আমি আমার ফোনে নোট ডাউন করে রাখি। পরে যখন কোথাও থেকে আমার কাছে লেখার আর্জি আসে, পত্রপত্রিকায় বা কোথাও, তখন আমি সেই প্লটটাকে রিকল করি এবং সেটাকে একটা মানে কাল্পনিক আকার দিয়ে আমি সেটাকে গল্প হিসেবে লিখি। এরকম একটা হয়েছে, মানে এরকম একটা প্লট মাথায় এসেছে। তো এটা কি কোনো উপন্যাসের গল্প নাকি? না, এটা একটা 2-2.5 হাজারের একটা মিডল লেন্থের গল্প। আচ্ছা আচ্ছা। আমি ওটা একটা 2-2.5 হাজার শব্দের মিডল লেন্থের গল্প হিসাবে একটা খুবই নামকরা পত্রিকা, তাদের পুজো বার্ষিকীতে গল্পটা বেরিয়েওছে, এবং এতটাই পরে মিলে গেছে যে সেই পত্রিকাটা চালাতে গিয়ে পত্রিকা কমিটিকে সেই পরিবারের থেকে লিখিত পারমিশন নিতে হয়েছে। যে গল্পটা যখন লেখা হয়েছে তখন কিন্তু লেখিকা জানতেন না যে এটা বাস্তবে প্রকৃতই ঘটেছে, কিন্তু হুবহু না হলেও 92-93 ভাগ মিলেই গেছে, এরকম হয়েছে, ডেফিনেটলি হয়েছে। এবং যেমনভাবে আমার গল্পে বাড়ির বড় ছেলের অন্তর্ধান ঘটেছিল, ঠিক তেমনভাবেই চাঁদপুর, আমি জায়গাটারও নাম বলছি, আসল জায়গাটা হচ্ছে বনগা থেকে কিছুটা গেলে চাঁদপুর বলে একটা কোনো স্টেশন আছে, সেখানে আমি যাইও নি সশরীরে, ইনফ্যাক্ট তাদের বাড়ির বড় ছেলে ঠিক ওইভাবেই হারিয়ে গেছেন, যার আজও কোনো খোঁজ পাওয়া যায়নি। ঠিক যেভাবে ওই বাড়ির, মানে আমার গল্পে ওই বাড়ির মেজো ছেলে কে যেভাবে ওই বাড়ির পাতকুয়োতে মৃত পাওয়া গিয়েছিল, ঠিক সেভাবে মেজো ছেলেকেও কিন্তু পাতকুয়োর মধ্যে মৃত পাওয়া গেছে। মানে কি করে এতটা কাকতালীয় হলো জানি না। চাঁদপুরের বণিক পরিবার, আমার নামটা বলতে অসুবিধা নেই কারণ লিখিত পারমিশন আছে, ওই ফ্যামিলি ক্লেম করেছিলেন। মানে এটা জানতেই পেরেছি কিভাবে, মধ্যমগ্রাম স্টেশনে পত্রিকাটা বিক্রি হচ্ছিল একটা বইয়ের দোকানে, সেখান থেকে ওই একই রুটের মধ্যে চাঁদপুর স্টেশনটা পড়ে। তো তাদের একটা সম্ভবত ওই মেজো ছেলের বোধহয় শালির মেয়ে বা কেউ একটা, মানে মেজো ছেলের শ্বশুরবাড়ি তরফের কোনো একটি মেয়ে, কলেজ পড়ুয়া, সে ওই পত্রিকাটা কেনে, কারণ পত্রিকাটা খুবই নাম করা, আমি সেটা নাম নিতে পারছি না। তো খুবই, মানে
পুজো এলে লক্ষ লক্ষ কপি বিক্রি হয় সেই পত্রিকাটা আর কি। ইনফ্যাক্ট তোমার বাড়িতেও খুঁজলে হয়তো প্রতি বছর একটা করে ওটার কপি পাওয়া যাবে। তো ফলত পত্রিকাটা কেনে মেয়েটা নিয়ম মতো, পুজো এসেছে কিনছে। সে এবার বাড়ি গিয়ে যখন গল্পগুলো পড়তে শুরু করেছে, একে একে পড়ছে, আমার লেখা ওই গল্পটা যখন পড়ছে, সে ভাবছে কি যে আমি বোধহয় কোথাও থেকে তাদের বাড়ির গল্পটা শুনে চুরি করেছি। সেটা নিয়ে খুব গোলযোগ হয়। আমাকে পত্রিকা কমিটি থেকে রীতিমতো শোকজ করতে বলা হয় যে এরমভাবে কেন চুরি করা হয়েছে। তারপরে আমি প্রমাণ দিই যে দেখুন, এরকমও প্রমাণ দিই যে আমার খুব ভাগ্য ভালো যে ডিজিটাল ডিভাইস, যে আমি কবে ড্রাফট সেভ করেছিলাম। দেখা গেল ওদের বাড়ির ঘটনাটা ঘটতে শুরু করেছে তার 1 মাস 20 দিন পর থেকে। তো এইসব হয়, আমার কাছে এখনও মেল টেল রয়েছে, দিয়ে তারপরে বিষয়টা মিটে যায়। কিন্তু এরকম হয়েছে, একবারই হয়েছে, কিন্তু হয়েছে মানে অবিকল প্রায় মিলে গেছে আর কি। মানে মানে লোকেরা পড়ে যত না ভয় পেয়েছে এটা জানতে পেরে আমি তার থেকে বেশি ভয় পেয়েছি যে আমার মধ্যে কোনো দৈব শক্তি টক্তি এসে গেল নাকি যে আমি গল্প লিখবার ওটা সত্যি হয়ে যাবে। মানে এরকম বলতো কোথাও একটা এইগুলো না আমরা হয়তো দু একটা জানতে পারি, যে কোনো গল্পই কোনো একটা অরিজিনালিটির সঙ্গে এত বড় পৃথিবীতে কোথাও না কারোর সাথে কারোর তো কোনো একটা সাবকনসিয়াস মাইন্ড থেকে তো মানুষ লিখছে। আসেই। সবচেয়ে বড় কথা, যে বাস্তবে অপরাধটা করছে তার সাবকনসিয়াস মাইন্ডও একটা মানুষেরই সাবকনসিয়াস মাইন্ড। আর আমি এটা কাল্পনিক লিখবো বলে ভাবছি, আমার মাথাটাও একটা মানুষেরই সাবকনসিয়াস মাইন্ড। কোথাও গিয়ে কানেক্ট করাটার মধ্যে খুব অস্বাভাবিকতা কিছু নেই। কিন্তু এরকম জলযন্ত্র দেখে একটু ভয় পেয়ে গিয়েছিলাম আর কি, কিন্তু ঘটেছে, নো ডাউট ঘটেছে। আচ্ছা, এবার একদম শেষের দিকে এসে গেছি শোয়ের। তো এবার তোর একটু পথপশুদের নিয়ে তো তুই কাজ করছিস বহু বছর, এবং তাদের নিয়ে তোর কি পরিকল্পনা আছে একটু যদি জানি, মানে তুই কি ভাবছিস লেখার পাশাপাশি এটা নিয়ে কি কাজ করতে চাইছিস? পরিকল্পনা তো খুব বৃহৎ আছে, সেটা কতটা বাস্তবায়িত করতে পারবো জানি না, কারণ খুবই সাধারণ একজন মানুষ আমি মানে নিজে কতটা করি সেটা নিয়ে খুব বেশি বলবো না, কারণ আমি যেটুকু করি তার থেকে আরও অনেক বেশি আরও অনেকে করেন। খুবই সামান্য ব্যাপার, সেটা হচ্ছে পথে ঘাটে যে কোনো পথপশু, কুকুর, বেড়াল, গরু, হনুমান থেকে শুরু করে খরগোশ থেকে শুরু করে যে কোনো অবলা যে কোনো প্রাণী যদি শুনি কি যে কোনোভাবে নির্যাতিত হয়, পায়ের ওপর দিয়ে গাড়ি চলে গেছে, বা খাবার খেতে গিয়ে বিষ খাইয়ে দেওয়া হয়েছে, এখনও অসুস্থ কিন্তু বেঁচে আছে, কিংবা কেউ হয়তো গায়ে গরম জল ঢেলে দিয়েছে, সে খাবার চাইতে গিয়েছিল বলে তার গাটা অর্ধেক পুড়ে গেছে, কোনোভাবে সে কষ্ট পেয়েছে যার চিকিৎসার প্রয়োজন। আমার অ্যাকচুয়ালি কোলাবোরেটেড, মানে আমার এক দিদি আছেন, ফেসবুক থেকে তার সঙ্গে আলাপ, তার একটা শেল্টার রয়েছে বরানগরে। তো সেই দিদির সঙ্গে আমার কোলাবোরেশন করা আছে। এরকম কোনো অসুস্থ কোনো কাউকে দেখলে, সে যেখানেরই হোক না কেন, আমি একটা টিম তৈরি করেছি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। সেটা দার্জিলিংয়েও যদি ঘটে বা দীঘাতেও যদি ঘটে, পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেখানেই ঘটুক না কেন, সব জায়গাতেই আমার ওই 2-1 জন করে স্বেচ্ছাসেবক ছেলে মেয়ে আমাদের সেই চেনটাতে রয়েছে, যেটা আমারই ক্রিয়েট করা। মানে হঠাৎ করে মালদায় কোনো, সেটার একটা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, একটা ফেসবুক গ্রুপ আছে। তাহলে দর্শকদের জানিয়ে রাখি, তোমরা যদি কেউ হ্যাঁ ডেফিনেটলি পিউয়ের প্রোফাইলে এসো, পিউয়ের প্রোফাইল দিয়ে ওর সঙ্গে কন্ট্যাক্ট করো। কেউ যদি হেল্প করতে চাও পথপশুদের, বা কেউ যদি এই গ্রুপে যোগদান করতে চাও, তারা কিন্তু অবশ্যই, হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা আমার কাছেও দর্শকদের একটা অনুরোধ রইল। কেউ যদি কোনোভাবে এরকম কোনো সমস্যা মানে সাহায্যের দরকার পড়ে, একদম হেজিটেট করবেন না। 24/7 আমার ফেসবুক ইনবক্সে আপনারা জানাবেন। আমার যদি সাধ্যে কুলে আমি তাহলে নো ডাউট সাহায্য করবো। আর কেউ যদি সাহায্য করতে চান, এই আমাদের দলে যোগ দিতে চান, তাহলে উইদাউট হেজিটেশন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ আমাদের যত দিন যাচ্ছে দলটা বড় করার দরকার পড়ছে, কারণ মানুষ এখন আগের থেকে অনেক বেশি অ্যাওয়ার হয়ে গেছে। আগে একটা কুকুরকে যদি পা কাটা অবস্থায় ছটফট করলে মানুষ ঘুরিয়ে চলে যেত, এখন 10 জনের মধ্যে অন্তত 3 জন চেষ্টা করছেন ফটো তুলে ফেসবুক গ্রুপে দেওয়া, বা অমুক লোকেশনে ঘটেছে, কেউ যদি আশেপাশে থাকো এসে সাহায্য করে, এগুলো অন্তত পোস্ট করা। ফলে মানে আগের থেকে অনেক বেড়েছে সচেতনতা। কি ভালো লাগে জানিস তো, মানে পশুদের বা প্রাণীদের সঙ্গে তাদের দেখেছি, তারা খুব বিশ্বাস করে। আমার এটা খুব মনে হয় যে আমরা না বিশ্বাস করতে হারিয়ে ফেলেছি, তাই না? কোথাও তাদের এই বিশ্বাস, তাদের মধ্যে না আমরা বিশ্বাসটা খুঁজে পাই। একদম, অ্যাকচুয়ালি মানুষের এখন পাশবিকতা বেড়েছে, আর পশুরা এখন মানসিক হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি সত্যি কথা, অনেকটা এটা কিন্তু অ্যাকচুয়াল ঘটনা। সত্যি করে কিছুদিন আগে আমি দেখলাম কি যে ডাস্টবিনের মধ্যে একটা 8 মাসের বাচ্চাকে প্লাস্টিকে মুড়ে ফেলে দিয়ে গেছেন তার মা বাবা, জ্যান্ত বাচ্চা, কাঁদছে।
4টে কুকুর কিন্তু ততক্ষণ পর্যন্ত আগলে রেখেছিল প্যাকেটটাকে, কারণ ওপরে শকুন ঘুরছিল, যতক্ষণ না কোনো মানুষের দল এসে তাকে উদ্ধার করে নিয়ে গেছে। তো এটা কোথাকার ঘটনা? এটা হয়েছে খুবই কাছে একদম, মানে শিবপুর বেতাইতলা থেকে একটু এগিয়ে গিয়েই আর কি, ওই মা বেতাইচণ্ডী যে মিষ্টির দোকান আছে সেখান থেকে কিছু দূরেই আমাদের ফেসবুক গ্রুপটাতে আমি দেখলাম। আচ্ছা। তো বাচ্চাটা সম্ভবত এখন মালদারই একজন মানে কাপল অ্যাডপ্ট করেছেন আর কি, ওই বাচ্চাটাকে পেপারপত্র সব কিছু সমেত আর কি। তো একটা কুকুরের মধ্যে অনেক বেশি মানসিকতা আছে, মানুষের মধ্যে তো এখন কত পাশবিকতা সেটা আমরা দেখতেই পাচ্ছি। তো আমার এটা, আমরা তো একদম শোয়ের শেষ দিকে। আচ্ছা, তোর ভবিষ্যৎ পরিকল্পনা, দুটো জিনিস তুই উত্তর দিস। এক হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে তোর লেখা নিয়ে, এবং আর একটা ব্যাপার হচ্ছে যারা নতুন লিখতে চাইছে বা নতুন কাজ করতে চাইছে যে কোনো ফিল্ডে, তারা এই ফেসবুকে লাইক পাচ্ছে না বলে লেখা বন্ধ করে দিচ্ছে, সে করছে, এই তাদের কি তোর তরফ থেকে কি টিপস দিতে চাস বা উপদেশ দিতে চাস যে তারা লেখাটা অন্তত তাদের কাজটা কন্টিনিউ করে যাক? আর আরেকটা জিনিস যে খুব বেশি আমার যেটা মনে হয়, খুব বেশি সোশ্যাল মিডিয়াতে মানে আমার এটা মনে হয় রেগুলার আমি কন্টেন্ট আপডেট করব, কারণ কি আমার তাহলে প্রোফাইলটাকে চালু রাখবো, এই কনসেপ্টটা বেশি ভালো নাকি একটু সময় নিয়ে আপডেট করি, লোকে জানবে যে 25 দিন বাদেই এর একটা ভিডিও আসবে বা এর একটা আসবে, লেখা আসবে, লোকে ওয়েট করে থাকবে, কোন জিনিসটা করা দরকার? ডেফিনেটলি পরেরটা, মানে আমি বার্তা দিতে যদি বলা হয় আমি একটা কথাই বলবো, আগামীতে যারা লেখালেখি করতে চাইছেন তাদের জন্য, সেটা হচ্ছে যে কোনো জিনিসের, সেটা লেখা হোক, গান হোক, নাচ হোক, আঁকা হোক, যা হোক, যে কোনো একটা কিছু সৃষ্টি, মানে যেটা আগে ছিল না আমার হাত ধরে তৈরি হলো, সেটা করতে গেলে অধ্যাবসায়ের কোনো বিকল্প নেই। হ্যাঁ, একদম। এখন যেটা মূলত লেখালেখির ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায় সেটা হচ্ছে যে আমার পড়া পুরনো 3টে বইয়ের মধ্যে থেকে আমি 33% করে নিয়ে একটা খিচুড়ি বানিয়ে 100% একটা নতুন আবার পরিবেশন করলাম, যেটা এখন খুব বেড়ে গেছে। হঠাৎ করে যদি একটা উপন্যাসকে বা একটা বইকে, আমাদের গান বাজনার রিমেক বলছে, যেটাকে আমরা রিমেক বলছি, তো এটা কিন্তু লেখালেখির ক্ষেত্রে চলে না, কারণ পাঠক পয়সা খরচা করে একটা বই কিনছে, পাতা উল্টে সময় নষ্ট করে সেটা পড়ে আনন্দিত হচ্ছে, আবার 1 মাস বাদে একটা বই কিনলো যেটা পাতা উল্টে সময় নষ্ট করে পড়তে গিয়ে দেখছে যে আমার আগের পড়া বইটার 30% আমি এখানে আবার পেয়ে যাচ্ছি। তো এভাবে হয় না, আমার এটাই বার্তা। রোজ ফেসবুকে তো আপলোড করার সত্যিই কোনো দরকার নেই, তাতে যদি একটু কম বিখ্যাত, রবীন্দ্রনাথের কি ফেসবুক প্রোফাইল ছিল না তো, মানে যদি আমরা সেটা দেখতে চাই, যেহেতু লেখালেখি নিয়ে কথা হচ্ছে, তো বিষয় হচ্ছে যে আমার ওটাই বক্তব্য, যতটা সময় যাচ্ছে একটা মানুষ হয়তো চলে যাওয়ার পর তার লেখা বা তার কাজগুলো ডেফিনেটলি দাম পায়। তো আমার ওটাই বলার যে তাড়াহুড়ো করে হয় না, যদি কেউ বিখ্যাত হয় তার কাজের জন্য, লেখার জন্য, তাহলে ডেফিনেটলি তো হবেই। একটা কনসিস্টেন্সি নো ডাউট মেনটেন করা উচিত, যে প্রতি রবিবার আমার একটা করে গল্প বেরোয় বা প্রতি শনিবার আমার একটা করে গানের ভিডিও বেরোয়, সেইটা মেনটেন করো, কিন্তু সোম থেকে শুক্র ওই শনিবারের কন্টেন্টটা যাতে আগের শনিবারের কন্টেন্টের থেকে ভালো হয় সেটার জন্য কিন্তু কাজ করে যেতে হবে, এটার কোনো বিকল্প নেই, এটাই আমার বার্তা। থ্যাংক ইউ পিউ, তুই এসেছিলি, সত্যি ভালো লাগলো যে তুই এসে আজকে এতগুলো জিনিস শেয়ার করলি আমাদের দর্শকদের সাথে। দর্শকরা, আজকের এপিসোড আমরা এখানেই শেষ করতে চলেছি, তবে একটা কথা বলে রাখি, আমাদের পিউয়ের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে গিয়ে যারা ম্যাক্সিমাম, ওর প্রচুর ফলোয়ার, ম্যাক্সিমাম লোক তোমরা চেনো ওকে, কিন্তু যারা ওকে চেনো না ওর গল্পগুলো পড়ো, ওর লেখাগুলো দেখো, এবং ও যেগুলো বললো সেগুলোকেও একটু তোমরা ফলো করার চেষ্টা করো। সবাই ভালো থাকবেন, চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।